আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টস আছো, তাদের জন্য আমাদের চ্যানেল থেকে তোমাদের যে শর্ট সিলেবাস আছে বায়োলজির, সেই শর্ট সিলেবাসের যতগুলো অধ্যায় আছে সেই সবগুলো অধ্যায় সিরিয়ালি করিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, যেন তোমাদের বেসিক এবং কনসেপ্ট যতগুলো আছে সব যেন কভার হয়ে যায়। তো চলো শুরু করি তোমাদের প্রথম অধ্যায় জীবন পাঠ দিয়ে। তোমরা কি জানো জীববিজ্ঞান কিন্তু খুবই প্রাচীন একটা বিজ্ঞান। আজ থেকে বহু বছর আগেই এই জীববিজ্ঞানের সূচনা হয়েছিল। সেটা হচ্ছে তোমাদের গ্রিকে। তো দেখো, তোমাদের গ্রিক শব্দ বায়োস এবং লগোস, এই দুটো শব্দ মিলেই কিন্তু বায়োলজি, যেটাকে ইংরেজিতে আমরা জীববিজ্ঞানকে যে বায়োলজি বলি, সেই বায়োলজি শব্দটা কিন্তু এই বায়োস এবং লগোস এই দুটো শব্দর সমন্বয়ে কিন্তু ইংরেজির যে বায়োলজি সেই শব্দটা এসেছে। তো বায়োস অর্থ কিন্তু হচ্ছে জীবন এবং লোগোস অর্থ হচ্ছে জ্ঞান। তো জীবন এবং জ্ঞান অর্থাৎ জীবন সম্পর্কিত যে জ্ঞান, সেইটাকে আমরা বলি জীববিজ্ঞান। তো এই জীববিজ্ঞানের প্রচুর শাখা আছে। জীববিজ্ঞান অনেক বিস্তৃত একটা বিজ্ঞান। আমরা চলো ধাপে ধাপে সে সম্পর্কে জানি। তো দেখো, জীববিজ্ঞানের যে শাখা, আমাদের জীববিজ্ঞানটা কিন্তু অনেক বিস্তৃত একটা শাখা জীববিজ্ঞানের। তোমরা জানো যে আমাদের চারপাশে আমরা যত রকমের প্রাণী দেখি, সেই সবগুলো প্রাণী কিন্তু এই জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। শুধু প্রাণী না, আমরা যেগুলো চোখে দেখতে পারি না, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোও কিন্তু জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। এদের নিয়ে যে পড়াশোনা হয়, এদের নিয়ে যে গবেষণা হয়, সেগুলো সব কিন্তু জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো জীববিজ্ঞানে কিন্তু অনেকগুলো শাখা আছে। তবে সবগুলো শাখাকে কিন্তু মূলত দুটো ভাগে ভাগ করা যায়। যেমন প্রথম শাখা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, আর দ্বিতীয় শাখা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। সো দেখি, এই যে দেখো, ভৌত শাখা, আরেকটা হচ্ছে ফলিত শাখা। তো ভৌত শাখা কি, দেখো, যেখানে তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করা হয়। তো তাত্ত্বিক ভিত্তিটা কি, ধরো যেসব শাখার মধ্যে খাতা কলমে বেশি গবেষণা করা লাগে, অর্থাৎ প্র্যাকটিক্যাল জিনিসটা কম, সেই সব শাখাই হচ্ছে ভৌত শাখার অন্তর্ভুক্ত। আর যেখানে প্র্যাকটিক্যাল দিকটা বেশি, খাতা কলমে হিসাব নিকাশ বা গবেষণার দিকটা কম, ওই শাখাটা হচ্ছে ফলিত শাখা। তো দেখো, এই যে এখানে লেখা আছে যে প্রয়োগটাই বড়, সেটা হচ্ছে ফলিত শাখা। অর্থাৎ যেখানে তোমাদের পড়াশোনা বেশি করতে হয় প্র্যাকটিক্যালের তুলনায়, সেই সব শাখাগুলোকে আমরা বলি ভৌত শাখা। আর যেখানে প্র্যাকটিক্যালটা বেশি, সেটাকে হচ্ছে ফলিত শাখা। তো ভৌত শাখা আর ফলিত শাখা, এটা তো হচ্ছে মোটা দাগে জীববিজ্ঞানের সবগুলো শাখাকে দুইটা আলাদা আলাদা শাখায় ভাগ করা। কিন্তু এখন আমরা ভৌত জীববিজ্ঞানের ভিতরে যে শাখাগুলো আছে, আসলে সেগুলো নিয়ে গবেষণা করি, দেখি কি আছে। তো দেখো, ভৌত জীববিজ্ঞান অর্থ তো যেগুলো নিয়ে আমাদের খাতা কলমে বেশি গবেষণা করা লাগে, বেশি পড়াশোনা করা লাগে। তো ভৌত জীববিজ্ঞানের ভিতরে আছে অঙ্গসংস্থান বা মরফোলজি। অঙ্গসংস্থানের ভিতরে আসলে আমাদের যে দৈহিক গঠন, আমরা কিভাবে গঠিত, কোনো একটা প্রাণী কিভাবে গঠিত, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং এই যে মরফোলজি বা অঙ্গসংস্থান, এটা কিন্তু দুটো শাখায় বিভক্ত, ঠিক আছে? একটা হচ্ছে বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি, একটা হচ্ছে অন্ত অঙ্গসংস্থান বা ইন্টারনাল মরফোলজি। তোমরা কি জানো, তোমরা হয়তো শুনে থাকবে যে অ্যানাটমি অ্যানাটমি একটা সাবজেক্ট আছে। ওই অ্যানাটমি সাবজেক্টটা কিন্তু আসলে অন্ত অঙ্গসংস্থান কি অ্যানাটমি বলা হয়। ওকে, আসলে বহি অঙ্গসংস্থান বলতে আমাদের যে দেহের বাহ্যিক গঠন, সেটা নিয়ে আলোচনা করা হয়। আর অন্ত অঙ্গসংস্থানের মধ্যে আমাদের দেহের যে ভিতরের গঠন, সেটা নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? তো এরপর আসো শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে আসলে মূলত বিভিন্ন শ্রেণীর প্রাণীদেরকে আলাদা আলাদা করা হয়, যেমন কোনটা স্তন্যপায়ী, কোনটা খেচর, কোনটা উভচর, কোনটা জলজ, কোনটা স্থলজ, এই ধরনের প্রাণী, কোনটা পাখি, কোনটা সরীসৃপ, যেমন আমরা আলাদা করতে পারি, কোনটার বৈশিষ্ট্য কি, এই শ্রেণীবিন্যাসের মধ্যে এগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে? এরপর আসো শারীরবিদ্যা। শারীরবিদ্যা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি, যেমন শ্বসন, সালোক সংশ্লেষণ, রেচন। সালোক সংশ্লেষণ তো তোমরা সবাই জানো যে উদ্ভিদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ করা। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অক্সিজেন তৈরি করে এবং নিজের জন্য খাবার তৈরি করে।
তো এই যে সালোক সংশ্লেষণ আবার আছে কি, সালোক সংশ্লেষণ, তারপর হচ্ছে শ্বসন। শ্বসন জিনিসটা হচ্ছে আমরা উদ্ভিদ তো যে খাবারটা তৈরি করে সেটা তো শুধু তৈরি করলে হবে না, নিজের শরীরে তো সেটা গ্রহণ করতে হবে, সেটাকে শক্তিতে কনভার্ট করতে হবে, তাই না? তাই এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ মূলত তার যে শরীরে যে শক্তিটা আছে সেটা তৈরি করে। এবং রেচন, তোমরা সবাই জানো যে বর্জ্য পদার্থ বের করার যে প্রক্রিয়া, আমরা যে দেহ থেকে যে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো বের করে দিই সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া। তো এই পদ্ধতিগুলো যে জীববিজ্ঞানের শাখার মধ্যে আলোচনা করা হয় সেটাকে বলে শারীরবিদ্যা। এরপর হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি মূলত টিস্যু নিয়ে আলোচনা করা হয়। এখানে দেখো টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী এই শাখায় আলোচনা করা হয়। অর্থাৎ আমরা জানি যে কোষ, আমাদের দেহ কিন্তু কোষ দিয়ে গঠিত, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ। এই কোষগুলো দিয়ে গঠিত আমাদের এই দেহ, কিন্তু তারপরও আমাদের এই দেহের মধ্যে অনেকগুলো কোষ যখন একসাথে কোনো একটা কাজ করে তখন আমরা সেই অনেকগুলো কোষের গুচ্ছকে টিস্যু বলি। তো এই টিস্যু নিয়ে আলোচনা করা হয় হিস্টোলজিতে বা টিস্যু বিদ্যায়। এরপর আসো ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এখানে মূলত ভ্রূণ অর্থাৎ নিষিক্ত জাইগোট বা শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে যে জাইগোট উৎপন্ন হয়, সে জাইগোট থেকে যে ভ্রূণ তৈরি হয়, সেই ভ্রূণের কিভাবে সৃষ্টি হয়, কিভাবে ভ্রূণ গঠিত হয়, ভ্রূণ কিভাবে বিকাশ লাভ করে, সেসব বিষয় নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। এরপর আসো কোষবিদ্যা। কোষবিদ্যাটা সিরিয়াল আগে দিলে ভালো হতো, যাই হোক। কোষবিদ্যা হচ্ছে আমাদের দেহের যে ক্ষুদ্রতম একক আমরা যেটাকে বলি যে কোষ, সেই কোষের গঠন, সেই কোষের কার্যাবলী ও বিভাজন সম্পর্কিত যে আলোচনা সেটা করা হয় এই কোষবিদ্যায়। তারপর বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। আমাদের যে বৈশিষ্ট্য যেগুলো আমরা আমাদের বাবা মা থেকে আসে, সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো নিয়ে যে আলোচনা করা হয়, অর্থাৎ জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এরপর হচ্ছে বিবর্তনবিদ্যা বা এভলিউশন। এই সম্পর্কে তোমার মোটামুটি সবাই ধারণা আছে যে কিভাবে প্রাণীদের বিকাশ হয়েছে, এক প্রাণী থেকে অন্য প্রাণীর ধীরে ধীরে যে উদ্ভব হওয়ার বিষয়টা, জীবের যে বিবর্তন, জীবের যে উন্নতি লাভ করার দিকটা, সেই সব বিষয় নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে এভলিউশন বা বিবর্তন বিদ্যা। এরপর হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। এই শাখার মধ্যে মূলত তোমাদের পরিবেশের সাথে যে জীবের সম্পর্ক, জীবের যে ইন্টারাকশন সেটা সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক। এরপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি মূলত হচ্ছে হরমোন নিয়ে আলোচনা করা হয়। হরমোন আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলবো, এটাকে বলতে পারো একটা ফ্যাক্টরের মতো, যে আমাদের বিভিন্ন দৈনন্দিন যে কাজ আমরা যা করি সেটা সবকিছুই কিন্তু হরমোনের প্রভাব কিন্তু আমাদের দেহে অনেক বেশি। তো এই হরমোন নিয়ে সামনে আরো আলোচনা হবে ইনশাল্লাহ। তো এরপর হচ্ছে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। এই শাখায় আমাদের যে ভৌগোলিক সীমারেখায় যে জীবের বিস্তৃতি সেটা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের জীবের বসবাস, সব জায়গায় কিন্তু এক রকমের জীব থাকে না। তো কোথায় কোন ধরনের জীব থাকে, কেন থাকে, যেমন মরুভূমিতে যে জীবটা বাস করতে পারে সেটা কেন তোমার জঙ্গলে বাস করতে পারে না, বা জঙ্গলের জীব কেন মরুভূমিতে সার্ভাইভ করতে পারে না, মেরু অঞ্চলে বরফের মধ্যে কেন থাকতে পারে না, তো সেইগুলো নিয়ে আলোচনা। তারপর কেন শুধু তাদের শরীরে কি কারণে কি এমন পরিবর্তন হয়েছে যে কারণে তারা ওই পরিবেশের জন্য উপযুক্ত, সেসব নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে জীব ভূগোলের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো এই সবগুলো এখানে টোটাল 11টা পয়েন্ট দেওয়া আছে, এর বাইরেও আরো আছে। তো এগুলো মূলত ভৌত জীববিজ্ঞানের অংশ। এগুলোর মধ্যে মূলত তোমাদের প্র্যাকটিক্যাল জিনিসটা কম, বাট খাতা কলমে বা গবেষণার দিকটা খুব বেশি। তো এগুলোকে ভৌত জীববিজ্ঞানের অংশ করা হয়েছে। এরপর আসো ফলিত জীববিজ্ঞান। দেখো, ফলিত জীববিজ্ঞানের ভিতরে মূলত আমরা জানি যে প্র্যাকটিক্যাল দিকটা খুব বেশি। তো ফলিত জীববিজ্ঞানের প্রথম হচ্ছে মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। তো ফিশারিজ বা মৎস্য বিজ্ঞানের মধ্যে সবাই বুঝতেই পারছো যে মাছ বা মাছের উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সোজা কথা মাছ নিয়ে যত কাজ আছে সবগুলো এখানে এই মৎস্য বিজ্ঞানের মধ্যে করা হয়। মাছ নিয়ে গবেষণা, মাছ পালন, এগুলো।
এরপর হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স। জীব পরিসংখ্যান বিদ্যা, পরিসংখ্যান তো তোমরা সবাই বোঝো যে জীবের বিষয়ে যে পরিসংখ্যান কি বিভিন্ন ভাগে ভাগ করা, জীবের বিষয়ে যে পরিসংখ্যান বিষয়ে যে জ্ঞান সেটা এখানে নেওয়া হয়। তারপর হচ্ছে পরজীব বিদ্যা, অর্থাৎ পরজীব হচ্ছে যে জীবগুলো অন্য জীবের উপর আশ্রয় করে বেঁচে থাকে সেগুলোকে পরজীব বলা হয়। তো পরজীবদের নিয়ে, যে পরজীবদের জীবন, পরজীবদের কারণে সংঘটিত রোগ, যেমন আমরা জানি আমাদের শরীরে কিন্তু অনেক ধরনের রোগ আছে যেগুলো অন্য প্রাণীদের দ্বারা হয়ে থাকে বা অন্য ছোট ছোট জীবদের দ্বারা হয়ে থাকে, সেগুলো আমাদের শরীরে এসে বাসা বাঁধে, আমাদের শরীরে থেকে তারা নিজেদের জীবন রক্ষা করে এবং তার বিনিময়ে আমাদের ক্ষতি করে। তো ওই ওই ধরনের যত পরজীব আছে, সব পরজীব আমাদের ক্ষতি করে এমনটা না, তবে যত রকমের পরজীব আছে সেই সব পরজীব নিয়ে পরজীব বিদ্যা বা প্যারাসাইটোলজিতে আলোচনা করা হয়। এরপর হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। তোমরা সবাই জানো জীবাশ্ম কি। তো এই জীবাশ্ম বা জীবের যে অবশেষ সেটা নিয়ে এবং প্রাগৈতিহাসিক জীবের বিবরণ, কারণ তোমরা সবাই জানো যে অনেক প্রাণী এমন আছে যেগুলো বর্তমানে পৃথিবীতে নেই, কিন্তু আমরা তাদের সম্পর্কে জানতে পেরেছি তাদের জীবাশ্ম বা ফসিলের মাধ্যমে। তো সেগুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা কিন্তু জীবাশ্ম বিজ্ঞান। এরপর হচ্ছে কীটতত্ত্ব বা অ্যান্টমোলজি। বিভিন্ন কীটপতঙ্গ নিয়ে তাদের জীবন, তাদের উপকারিতা অপকারিতা, তারা কিভাবে কি করে, তাদের ক্ষয়ক্ষতি কি, তাদের থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, এইসব বিষয়ে আমরা যেখানে জানতে পারি সেটা হচ্ছে অ্যান্টমোলজি বা কীটতত্ত্ব। এরপর হচ্ছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, খুবই ফেমাস একটা টপিক। অনেকে ইউনিভার্সিটিতে এই টপিকটা খুবই জনপ্রিয়। এখানে তোমার মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য যে অণুজীব আছে সেগুলো সম্পর্কে পড়াশোনা করা হয়। এগুলো মূলত প্র্যাকটিক্যালি বেশি, তাই এটাকে ফলিত জীববিজ্ঞানের অংশ হিসেবে রাখা হয়েছে। এরপর হচ্ছে কৃষি বিজ্ঞান। এখানে মূলত কৃষি বিষয়ে যে সব বিজ্ঞান আছে যেগুলো মূলত, কৃষি বিষয়টা তো সম্পূর্ণই প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে এগ্রিকালচার। তারপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞান, তোমরা জানো যে চিকিৎসকরা যেগুলো নিয়ে পড়াশোনা করে সেগুলো সবই প্র্যাকটিক্যাল, মানব দেহের বিভিন্ন রোগ সেগুলোর চিকিৎসা ইত্যাদি। তারপর হচ্ছে জিনো প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জিন প্রযুক্তির মধ্যে মূলত আমাদের যে দেহের বিভিন্ন জিন, জিন সম্পর্কে সামনে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। তো জিন প্রযুক্তি বা জিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন করার যে প্রযুক্তি সেটা নিয়ে আলোচনা করা হয় এবং কাজ করা হয় জিন প্রযুক্তিতে। হচ্ছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। জীবের যে বিভিন্ন কার্যাবলী আছে, প্রাণ রাসায়নিক কার্যাবলী, তারপর তার বিভিন্ন রোগ ঘটার কারণ ইত্যাদি, সেগুলো আলোচনা করা হয় বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়নে। এরপর হচ্ছে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে মূলত পরিবেশ সম্পর্কিত বিভিন্ন কাজ করা হয়, বিভিন্ন পড়াশোনা করা হয়। তারপর হচ্ছে সামুদ্রিক জীববিজ্ঞান বা মেরিন বায়োলজি। সমুদ্রের যে পরিবেশ, সমুদ্রের যে জীব সেগুলো নিয়ে যে আলোচনা করা হয় সেখানে এই জীববিজ্ঞান বা সামুদ্রিক জীববিজ্ঞান শাখায়, সেটা হচ্ছে মেরিন বায়োলজিতে। তারপর হচ্ছে বনবিজ্ঞান বা ফরেস্ট্রি। তো বনবিজ্ঞানে মূলত বন, বন সম্পদ এবং বন সম্পদের ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়। তারপর হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি বায়োটেকনোলজিতে মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের যে প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ মানুষের জন্য, মানুষের উন্নতি ও কল্যাণের জন্য যে জীববিজ্ঞানের যে অংশটা সেটা হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, অর্থাৎ জীববিজ্ঞানের জন্য ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি নিয়ে যেখানে আলোচনা করা হয়, যেখানে কাজ করা হয় সেটা হচ্ছে বায়োটেকনোলজি। ফার্মাসি বা ওষুধ শিল্প, এটা ভার্সিটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অনেক অনেক জনপ্রিয় একটা টপিক। এখানে মূলত ওষুধ তৈরি এবং ওষুধ রক্ষণাবেক্ষণ, ওষুধ শিল্পের সাথে জড়িত সবকিছু এখানে পড়াশোনা করা হয় এবং এখানে মূলত সম্পূর্ণটাই প্র্যাকটিক্যাল। তারপর হচ্ছে বন্যপ্রাণী বিদ্যা। মূলত বন্যপ্রাণী বিষয়ে যে বিভিন্ন গবেষণা হয়, বিভিন্ন বন্যপ্রাণী বিষয়ে যে তত্ত্ব উপাত্ত সেগুলো আলোচনা করা হয় এই বন্যপ্রাণী বিদ্যায়। আর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বর্তমানে বায়ো ইনফরমেটিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, অর্থাৎ আমাদের যে জীববিজ্ঞানের যত তথ্য আছে যেগুলো কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়, অর্থাৎ বর্তমানে সব জীববিজ্ঞানের প্রায় বলতে গেলে সবগুলো শাখাতেই
বায়ো ইনফরমেটিক্সটা ইনভলভড, কারণ সবগুলো শাখাই বর্তমানে কম্পিউটার প্রযুক্তির উপরই নির্ভর করে। তারপর বায়ো ইনফরমেটিক্স এর সম্পূর্ণ আলাদা একটা অংশই, কারণ এখানে প্রযুক্তি নিয়ে খুব বেশি পড়াশোনা আছে। তো এগুলো হলো আমাদের ফলিত জীববিজ্ঞানের শাখা। আর এর আগে ছিল ভৌত জীববিজ্ঞানের শাখা। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে যে এমসিকিউ তে যদি আসে, বলতে পারে যে নিচের কোনটা ভৌত জীববিজ্ঞানের অংশ, অথবা নিচের কোনটা ফলিত জীববিজ্ঞানের অংশ। তো আমি বলবো যে তোমরা যদি মুখস্থ করতে হয় তাহলে এভাবে করো, যে শুধুমাত্র যে কোনো এক পাশ, অর্থাৎ হয় শুধু ভৌত জীববিজ্ঞান করো, আর না হয় শুধু ফলিত জীববিজ্ঞানটা করো। তবে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা শুধুমাত্র ভৌত জীববিজ্ঞানটাই পড়ো, কারণ এখানে তুলনামূলক কম সাবজেক্টের নাম দেওয়া আছে, কম শাখার নাম দেওয়া আছে, অর্থাৎ মাত্র 11টা শাখার নাম দেওয়া আছে। কিন্তু তোমরা যদি দেখো যে ফলিত জীববিজ্ঞানে মোটামুটি প্রায় অনেকগুলো অনেকগুলো শাখা, 16-17টার মতো শাখার নাম দেওয়া আছে। তো তোমরা যদি সিরিয়ালে ভৌত জীববিজ্ঞানের 11টা শাখার নাম মুখস্থ রাখো, তাহলে কিন্তু দেখা যাবে যে যদি তোমাদের প্রশ্ন করে, প্রশ্ন এমন হতে পারে যে নিচের কোনটা ভৌত জীববিজ্ঞানের শাখা, তোমাদেরকে 4টা ফলিত জীববিজ্ঞানের, মানে 4টা অপশনের মধ্যে 3টা ফলিত জীববিজ্ঞানের শাখা দিবে আর একটা ভৌত জীববিজ্ঞানের শাখা দিবে। এখন তোমার যদি ভৌত জীববিজ্ঞানের শাখার নামগুলো মুখস্থ থাকে তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। আবার যদি তোমার ফলিত জীববিজ্ঞানের শাখাগুলোর নাম নাও জানা থাকে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বা প্রশ্নে যদি আসে যে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা, অপশনে যদি 3টা ভৌত জীববিজ্ঞানের শাখা থাকে আর একটা ফলিত জীববিজ্ঞানের শাখা থাকে, তাহলে তুমি অপশন দেখেই বুঝতে পারবা যে এই 3টা তো ভৌত জীববিজ্ঞানের শাখা, তাহলে এগুলো বাদ। তাহলে যেটা আছে, বাকি যেটা আছে যেটা ভৌত জীববিজ্ঞানের শাখা নয়, তাহলে সেটা অবশ্যই ফলিত জীববিজ্ঞানের শাখা। তাহলে এভাবে অ্যান্সার করতে পারবা। আর আমি প্রিফার করি অবশ্যই তোমরা চাইলে, তোমাদের উচিত হবে যে ইংলিশ নামটা মুখস্থ রাখার, কারণ ইংলিশ নামটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অনেক সময় কি করে, বাংলা নাম না দিয়ে ইংলিশ নামটা দিয়ে দেয়। তো এতে কি করে কি হয়, ধরো তুমি জানো যে উত্তরটা অঙ্গসংস্থান মানে হয়তো বললো যে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনায় কোন শাখা আলোচ্য বিষয়। তো তুমি জানো যে এটা অঙ্গসংস্থান হওয়ার কথা, কিন্তু অপশন দেওয়া ইংরেজিতে। তুমি যদি না জানো যে অঙ্গসংস্থান অর্থ মরফোলজি, তাহলে তুমি কিন্তু কখনোই অ্যান্সার করতে পারবা না, যে সঠিক অ্যান্সারটা করতে পারবা না। তাই আমি বলি যে তোমরা বাংলা এবং ইংরেজি নাম অবশ্যই জানা থাকবা, যেন পরীক্ষায় কোনো কনফিউশন না সৃষ্টি হয়। এবং তার সাথে তোমরা এভাবে তোমরা প্রত্যেকটা শাখার যে এখানে ডিটেলসটা দেওয়া আছে সেটাও মুখস্থ করে রাখবা। যেমন অঙ্গসংস্থানের ক্ষেত্রে কি বলা, যে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক ও দৈহিক গঠন বর্ণনা করা হয়। তো তোমাদেরকে এই ধরনের প্রশ্ন দিয়ে বলতে পারে যে নিচের কোন শাখায় জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা করা হয়। অপশন গুলো দিয়ে দিবে, ধরো বললো ট্যাক্সোনমি, ফিজিওলজি, এমব্রায়োলজি, মরফোলজি। তখন তোমরা কিন্তু যদি ইংলিশটা জানা থাকে তাহলে তোমরা জানো যে অঙ্গসংস্থান বা মরফোলজিতে দৈহিক বা অঙ্গসংস্থানিক বিষয় আলোচনা করা হয়। ঠিক আছে। তারপর স্টুডেন্টদের আরো যে জায়গায় কনফিউশন লাগে তোমাদের, সেটা হচ্ছে বংশগতিবিদ্যা। বংশগতিবিদ্যাটা হচ্ছে, দেখো বংশগতিবিদ্যার মধ্যে কিন্তু জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে আলোচনা করা হয়, ঠিক আছে। আর আরেকটা আছে সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের ভিতরে, সেটা হচ্ছে জিন প্রযুক্তি। এখানে কিন্তু জিন প্রযুক্তি তোমাদের কিন্তু প্রশ্ন এমন বলতে পারে যে নিচের কোনটিতে জিন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। অপশনে দিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অথবা দিল শুধুমাত্র জেনেটিক্স। তাহলে কিন্তু এখানে অনেকেরই কনফিউশন সৃষ্টি হয়, এটা যেন না হয়, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল করে রাখবা যে জিন প্রযুক্তি যদি বলে, প্রযুক্তির সাথে জিন প্রযুক্তির সাথে জীব প্রযুক্তি, মানে প্রযুক্তি যে ইঞ্জিনিয়ারিংটা সেটা অ্যাড করবা। আর যদি কোনো প্রযুক্তির কথা না থাকে তাহলে সেটা হবে শুধু জেনেটিক্স, আর না হলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যদি জিন প্রযুক্তি বলে তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর না হলে শুধু জেনেটিক্স। ওকে। তো এই ছিল আজকের মতো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এরপরে আমাদের যে জীবের শ্রেণীবিন্যাস সেখান থেকে পড়ানো হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবা। আসসালামু আলাইকুম।